ঠাকুর লীলা করছেন। আমার বাড়ি থেকে ঠাকুরের লীলাভূমির দূরত্ব ২২ কিলোমিটার, একটু কাছে আর কি। আমি এখন বর্তমান অনার্স সেকেন্ড ইয়ারে লেখাপড়া করছি। আমার বিষয় হচ্ছে ম্যানেজমেন্ট। তার পাশাপাশি আমি অনলাইনে ফ্রিল্যান্সিং বিষয়ে কাজ শিখছি। আমি এখন ইউটিউব মার্কেটিং মোটামুটি খুবই ভালো পারি। প্লাস পাশাপাশি গুগল অ্যাডস নিয়ে একটু ট্রাই করছি। আর ঠাকুরের সম্বন্ধে বিভিন্ন সময় বিভিন্ন বিষয় নিয়ে ভিডিও বানিয়ে ইউটিউব চ্যানেলে প্লাস ফেসবুক পেজে আপলোড করে থাকি। আমার একটা পেজ আছে, সেটার নাম হচ্ছে কুষ্টিয়া সৎসঙ্গ বাংলাদেশ। আর আমি একটু পরিবার বিষয়ে যদি বলি, আমার পরিবার আছে 5 জন সদস্য। প্রথমেই আছেন আমার দয়াল ঠাকুর, আমার মা, বাবা, ছোট বোন এবং আমি, এই 5 জন। তো জয় গুরু সকলকে। বাহ, জয়গুরু। আপনি বললেন যে অ্যাডের গুগলের কথা বললেন, গুগল অ্যাডসেন্স। গুগল না, গুগল অ্যাডস মানে ওই যে বিভিন্ন সময়ে ইউটিউবে ভিডিও দেখতে দেখতে বিভিন্ন হ্যাঁ হ্যাঁ, অ্যাড ওই গুলো তো দেখা যায় না। অ্যাডসেন্স, অ্যাডসেন্স, হ্যাঁ বুঝতে পেরেছি। হুম, হুম, হুম। বাহ, খুব ভালো, খুব ভালো লাগলো। আপনার থেকে অনেক কিছু শেখার আছে। আপনার সাথে পরে আরও ডিটেলসে কথা বলবো কখনো, আমার অনেক কিছু জানার আছে। ঠিক আছে, এবার আমি আজকে আমাদের দেখতে পাচ্ছি সুব্রত দা এসছে। সুব্রত দা, জয়গুরু। আরে জয়গুরু তোমার জয়গুরু। তো ইন্ট্রোডাকশন দেওয়ার তোমার তো ইন্ট্রোডাকশন দেওয়ার কিছু নেই। তাও দাও। আরে না না, এভাবে বলো না। বলো বলো। আজকে মানে ফার্স্ট টাইম তোমার, আমার কথা শোনা যাচ্ছে? একদম শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, আজকে ফার্স্ট টাইম আমি তোমার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে দেখলাম। তো আমার মনে হলো, আমি তো মানে আগে দেখিনি, আই থিঙ্ক আমার মানে আমারই মানে এটা কি বলবো, আমারই ব্যর্থতা, আমি ও দেখার না, সময় হয়ে ওঠেনি। সেরকম কিছু না। তো আমার আর কি নাম পরিচয় দেবো, হ্যাঁ বলি সবাইকেই জয়গুরু জানাই। আজকে মানে দাদার এরকম একটা প্রচেষ্টা, আমি মানে খুবই মানে আপ্লুত ভাবে এসেছি। আমার প্রচুর জানার ইচ্ছে। আর আমার নাম সুব্রত অধিকারী। আমার বাড়ি হচ্ছে পশ্চিম মেদিনীপুর সাবং। কর্মরত বলতে গেলে এই কাজ করি কিছু একটা প্রাইভেট কোম্পানিতে। আর ঠাকুরকে নিয়ে চলার চেষ্টাটুকু করি, এটুকুই দাদা। খুব ভালো। ওই সুব্রত দাকে সবাই চেনেন আশা করি, আর যারা চেনেন না তাদের বলি, ওর ও ভাইয়ের এক, ভাই তো আমি বল, ভাই হবে। ভাইয়ের একটা পডকাস্ট আছে, হ্যাঁ 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 প্রিয় পরমের, প্রিয় পরমের কথা, তাই না? হ্যাঁ, প্রিয় প্রিয়প্রম পরমের সৎসঙ্গ কথা, জীবনীয় আলোচনা। জীবনীয় আলোচনা, হ্যাঁ। ওখানে প্রিয় পরমের কথা বলে হুম, একটা ইউটিউব চ্যানেল আছে। হ্যাঁ, তো খুব ভালো, একদম হাই কোয়ালিটি প্রোডাকশান, এবং খুব ভালো তথ্য হয়, আরে না না। আলোচনা হয়। খুব ভালো লাগে, এবং ওনার প্রশ্ন করার ধরন, ধৈর্য। ঠাকুর যে বলেছেন ভালো শ্রোতা হতে আমাদের, আমাদের এখন যে এই যে ফেজটা চলছে, এখন আমাদের যে সিরিজটা চলছে, এটা সদাচার নিয়ে হচ্ছে। তো সদাচারে একটা ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে সৎ আচার, ভালো আচার। আর ভালো আচারের একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে ভালো শ্রোতা হওয়া। এই দাদাকে দেখে, আমি যখনই ওর ভিডিও দেখি, খুব ভালো লাগে এই যে কীভাবে শ্রোতা হতে হয়, কীভাবে শুনে ঠিক প্রশ্ন করে। আমার মনে পড়ে কেষ্টদাকে ঠাকুর বলেছিলেন যে আপনি এই যত মানুষের এই মেসেজ ট্যাসেজ থেকে পড়ে যত মানুষের উপকার হবে, তার কৃতিত্ব কিন্তু আপনার। কারণ আপনি প্রশ্ন করে বার করিয়ে নিয়েছেন, এবং কোনখানে কোন পুষটা দিয়ে কি করতে হবে। তাই সুব্রত ভাইকে দেখি যখন, ওনার প্রশ্ন করার ধরন, ওনার আলোচনা আমার খুব ভালো লাগে। হ্যাঁ, ঠাকুর যে ইনকুইজিটিভ মাইন্ডের কথা বলেছেন, ওই ইনকুইজিটিভ মাইন্ড আমি শিখি। খুব ভালো, এরকম করে বানাতে থাকবেন। জয়গুরু। জয়গুরু জয়গুরু, হ্যাঁ। এখন বাড়িতে আছো তো নাকি? না না, আমি এই অফিস থেকে এসেছি, ও, এই রান্না বান্না হলো, আমি বলি না জয়েন করতেই আরে, হবে আজকে। এই আরে, রান্না কমপ্লিট করলাম, আর এই আমি রে, তখনই বললাম, বলি না জয়েন করতেই হবে আজকে আচ্ছা, ক্লাসটা। আচ্ছা, ঠিক আছে। ঠান্ডা লাগছে না? কিছু মাথায় টাথায় দাওনি? না আমার আমি রুমে তো অতটা ঠান্ডা লাগছে, মানে এসে এতটাই জলে কাজ সেই, করেছি তো পুরো, সেই, মানে বলতেই পারো যাক যাক। অর্ধেক স্নান হয়ে গেছে। এ বাবা, না ঠিক, ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, যাই। সুমনা মা কিছু বলবে? বলছি সুব্রত, জয়গুরু সবাইকে। বলছি হ্যাঁ সুব্রত যাই। ভাইয়ের আরেকটা খুব বড় পরিচয় আছে, হ্যাঁ। স্বস্তি সেবক বাহিনীর একজন ও হ্যাঁ অ্যাক্টিভ হ্যাঁ হ্যাঁ, কর্মী। ওটার কথা ভুলেই গেছিলাম। হ্যাঁ, খুব কাজকর্ম করে। খুব ভালো,
খুব ভালো, জয়গুরু জয়গুরু। শোনাম। খুব ভালো। ওই দিকটা তো ভুলেই গেছিলাম। হ্যাঁ, আর এরপরে আর আজকে আরো আরো জয়েন হতে থাকবে মাঝে মাঝে। আমি দীপাদিকে বলছি, দীপাদি আছো? হ্যাঁ, জয়গুরু ভাই। জয় গুরু। আজকে আমরা একটু ইন্ট্রোডাকশন দিচ্ছি প্রথমে, সবাই সবার সাথে একটু পরিচয় হয়ে যাচ্ছে। একটু নিজের ব্যাপারে কিছু বল। ও আচ্ছা আচ্ছা, কি বলবো। আহ, সবাইকে জয়গুরু। আহ, কি বলবো, এই ঠাকুরের পড়াশোনা করার চেষ্টা করছি, একটু ঠাকুরের বই পড়া শুরু করেছি। হুম, আর এই বল তোর পিএইচডির কাজ এগুলো নিয়ে বল, কি নিয়ে রিসার্চ না না, করছিলিস? ইনকমপ্লিট আর কি কি বলবো। ইনকমপ্লিট তো সবারই আমাদের। আমি পড়েছিলাম। আসলে ঠাকুরের দয়াতে একটু চেষ্টা করেছিলাম। প্রথমে মাইক্রোবায়োলজি এমএসসি কমপ্লিট করলাম, তারপরে দেন হায়দ্রাবাদ সিসিএমবি সেলুলার মলিকুলার বায়োলজির ওপর ডিএনএ সিনথেসিস, ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং এর ওপর কিছুদিন পড়েছিলাম, প্রায় নিয়ার অ্যাবাউট 1 বছরের কাছাকাছি। তারপরে আমার বিয়ে হয়ে যায়। তো তারপরে আর কন্টিনিউ করা হয়নি। তো আবার মানে ভেবেছি যে নতুন করে আবার শুরু করব। সেটা যদিও হতে পারে আউট অফ ইন্ডিয়াতেই। আমি অনেকগুলো মেল করেছি অলরেডি, অ্যাকসেপ্টও করেছে, কিন্তু এখন কোনো ভ্যাকেন্সি নেই এরকম বলছে আর। তো আর ঠাকুরের কি ইচ্ছা, জানি না কতদূর কি হবে। ওটা ওটা শুধু ভ্যাকেন্সির জন্য না, তুই যেগুলোতে অ্যাপ্লাই করেছিস ওখানে একটু ইন্টারন্যাশনাল ইস্যু হচ্ছে না এখন ও, ওয়েস্টের হুম, সাথে? কথা না হলো ওই সব জামাইবাবুর সাথে। ও- ওদের ওই তোর মেন্টাল হেলথ যে ইনস্টিটিউট গুলো আছে না, হুম, ওখানেই আমি ডিরেক্ট ফ্যাকাল্টিদের মেল করছি আর কি। বেশ বেশ বেশ, তো দেখ। জামাইবাবু বললো যে সবাইকে ধরে ধরে মেল করো একদম। হুম হুম, দেখা যাক কি হয়। ঠিক করেছি তো, প্রায় 10-12টা হয়ে গেছে। ঠিক। রিপ্লাই পেয়েছিস? পোস্ট রিপ্লাই? গুলোতেও করছি আর ফ্যাকাল্টিতে। হ্যাঁ, রিপ্লাই পেয়েছি, অনেকগুলোই রিপ্লাই পেয়েছি। এখন ইন্টারভিউ এর জন্য কেউ বলেনি, এখন এই ক্রিসমাস হুম চলছে না, এখন ছুটি। ভ্যাকেশন চলছে, ওই জানুয়ারি 5 মনে হয় খুলবে সব আর কি। হুম, বেশ, খুব ভালো করে কর। হুম, সুদীপা, এই দীপাদি হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ঠিক আছে, জয়গুরু। খুব সেলফ ড্রিভেন না আমি ওরকম এবং কিছু নাই। সেলফ মেড মানুষ। এই এক সেকেন্ড। হ্যাঁ বেদব্রত, পৌঁছেছো? হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক, আমি ক্লাসে আছি। হ্যাঁ, ক্লাস স্টার্ট হলো। ঠিক ঠিক ঠিক, খেতে, হ্যাঁ ঠিক ঠিক। জয় গুরু। বেদব্রত এসেছিল, বেদব্রত বাড়ি পৌঁছে গেছে। তাই দীপাদি কিন্তু খুব খুব গুণী মানুষ এবং সব কাজে পারদর্শী। যেমনি এত সুন্দর রান্না করতে পারে, এমনি গাড়ি চালাতে পারে, সব পারে। টিউশনি করতে একসময়, একা টিউশনি করে অনেক স্টুডেন্ট পড়িয়েছে। হুম, ফ্যামিলির হাল নিজে ধরেছে একসময়। তো খুব গুণী এবং যেটা খুবই, এখন কৌশিক করছে, ভাই হ্যাঁ করছে। কৌশিক করছে। কৌশিকের তো তাও কৌশিক আমার জায়গাটা ধরেছে। কিন্তু কৌশিক তো তাও ইয়ে করছে না, ওর তো তাও ভাই আছে হেল্প করার জন্য। হ্যাঁ হ্যাঁ, সেটাই হ্যাঁ, সেটাই। হুম, তো এটা খুব একটা হুম। খুব গুণী মেয়ে এবং ওর থেকে খুব ইন্সপিরেশন পাই। হ্যাঁ, এবং এবার আমি বলবো, এবার অঙ্কিতা, অঙ্কিতা রয়, বোন বলো। হ্যাঁ, জয়গুরু। আমি বারাসাত থেকে বলছি। আমি এখন রিসেন্টলি বিবিএ নিয়ে পড়ছি। আর 2019 সালে আমি ঠাকুরের দীক্ষা নিই। আর পাশাপাশি এলআইসি প্রফেশনে রয়েছি আর টিউশনিও পড়াই, এইটুকুনি। খুব ভালো। এরপরে কি করার ইচ্ছা তোমার? এরপরে তো এমবিএ নিয়ে পড়ার ইচ্ছা, এবার দেখা যাক। এই এখন বিবিএ পড়তে পড়তেই তুমি এখন থেকেই হ্যাঁ, ফানেলিংয়ের ব্যাপারে জানা স্টার্ট করো, যে কি করে ফানেল ক্রিয়েট করা যায়, কি করে মাস মার্কেটিং কী জিনিস, মার্কেটিং আচ্ছা, ইকোনমি কী জিনিস। ঠিক আছে। তোমার যদি হুম, টাইম হয়, তুমি কি বেঙ্গলি মিডিয়ামে পড়েছো না ইংলিশ মিডিয়ামে পড়েছো?
হ্যাঁ হ্যাঁ, বেঙ্গলি মিডিয়ামেই পড়েছি। তুমি সিবিএসসিদের হুম। হ্যাঁ। সিবিএসসিদের ক্লাস ইলেভেনের ইকোনমিক্স একটা বই আছে, ইন্ডিয়ান আচ্ছা, ইকোনমি নিয়ে। ওই বইটা পড়ে নাও তো একটু ঝট করে যদি টাইম পাও। ওটার সঙ্গে ঠিক আছে ঠিক আছে। ওটার সঙ্গে রিসেন্ট ইন্ডিয়া ফ্রিল্যান্সারদের জন্য একটা উদয়ান বলে একটা যোজনা স্টার্ট করেছে, উদয়ান বোধহয় নামটা, ফ্রিল্যান্সারদের জন্য। আর স্টার্ট আপ নিয়ে মেসা বলে একটা ইনস্টিটিউট আছে, মেসা, MESA। হুম। এই ইনস্টিটিউটটা কিভাবে স্টার্ট আপদের তৈরি করছে, ওদের সিলেবাস কী, ইত্যাদি ইত্যাদি, এটা একটু দেখে নিও। আর নিখিল কামাথ বলে একজন লোক আছে, যার ইউটিউবার আছে। ও অ্যাকচুয়ালি ইউটিউবার না, ও একজন বিশাল বড় অন্টারপ্রেনিয়র। তো উনার ব্যাপারেও একটু ঘাটা স্টার্ট করো। এগুলো পারবে করতে? ঠিক আছে ঠিক আছে, আমার কোনো অসুবিধা হলে আমি কি হোয়াটসঅ্যাপে মেসেজ করতে ঠিক, পারি আপনাকে? হ্যাঁ হ্যাঁ, করতে পারো। আচ্ছা আচ্ছা, যেগুলো ঠিক বললাম আছে মাথায় ঠিক আছে, থাকবে থ্যাংক পরপর, যেগুলো বললাম? মাথায় না থাকলে আমি একবার টেক্সট করে নেব। ঠিক আছে, আমার এটা রেকর্ডিং থাকলো তো, রেকর্ডিং থেকেও আমিই ভুলে যেতে পারি। তো আমাদের এটা খুব কাজে লাগবে তোমার। হ্যাঁ, আচ্ছা, আমাকে ঠিক আছে ঠিক আছে, একবার পিং, থ্যাংক ইউ। ভুলে গেলে একবার পিং করে দেবে। ঠিক আছে। ওকে ওকে ওকে। এবার নম্রতা ঘোষ, বিটু বলো। কই রে বিটু? হ্যাঁ, আমি কি বলবো? ইন্ট্রোডাকশন দে। আরে বাবা ডেকেছিল। ঠিক আছে, এটা ইন্ট্রোডাকশন দে নিজের ব্যাপারে। ইন্ট্রোডাকশন কি দেবো? কে তুই, তোর জয় নাম গুরু কি, কি নাম? সবাইকে, আমার নাম নম্রতা ঘোষ। আমি পাপাই না, তোকে সৌভিক বলে তো সবাই। তাই বলে হয়তো, তাই তো বলে। ও তাহলে ছাড়। আহ, আমি এখন জেনেটিক্স নিয়ে পড়ছি সেকেন্ড ইয়ারে, গুরু নানক ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস অ্যান্ড টেকনোলজিতে। আমি বাস এইটুকুনি, আর জানি না। ডান্স করি, সেই করি, সেগুলো বল। হ্যাঁ ডান্স করি। আহ মায়ের ডান্স স্কুল আছে তো ডান্স করি। আর তার সাথে আহ তো কুর্তি দি, ওটা কুর্তি দি কি? সুদীপা। ও ও এটা আমাদের সরি ঘরের, সরি। এটা আমাদের শুধু ঘরের ক্লাস হচ্ছে না, এটা একটা অফিসিয়ালি ক্লাস হচ্ছে। ও তাহলে সরি সরি। হ্যাঁ তো ডান্স করি, আমার মায়ের ডান্স স্কুল আছে ওখানে। মাঝে মাঝে আমিও শেখাই। আর ঠাকুরের কাজ করি, দাদা যেগুলো বলে। বাস এটুকুনি, জয় গুরু। ঠিক আছে। আরও ভালো কি বলবো, আমাদের কাজে অনেক হেল্প করে। আমার যে কিছু সাইডে অন্টারপ্রেনিউরাল কাজ আছে, যেমন আমাদের বিজনেসের কাজ আছে কিছু, আমার রিসার্চের কাজ আছে, ওগুলোতেও হেল্প করে অনেক। এখন আমরা রিসেন্টলি একটা প্রোডাক্ট নিয়ে কাজ করছি, তারপরে কিছু ইন্টারন্যাশনাল ডেলিগেটসের সাথে মিটিং সাজাচ্ছি। হ্যাঁ, তো ওগুলোতেও ওর এক বন্ধু আছে, তারপরে আমার ক্লাসমেটরা, আগের কলেজের ক্লাসমেটরা আছে। তো সবাই মিলে ওরা খুব হেল্প করছে, ওদের একটা টিম হয়ে গেছে। ওই টিমের ওরা সবাই মিলে খুব সুন্দর হেল্প করছে, ভালো লাগছে। যাক, তাহলে আজকে সবার মোটামুটি ইন্ট্রোডাকশন হয়ে গেল। আরও লোক যারা জয়েন করবে। নম্রতা দিদির ডান্স আমিও দেখেছি, আমার ভালো লেগেছে খুব। হ্যাঁ, আমিও নাচ করি। ও বাহ। থ্যাংক ইউ। এখানে Welcome. এখানে আরেকজন আছে পারদর্শী ডান্সার, সে কিন্তু চুপচাপ রয়েছে, সেটা হচ্ছে সুমনা মা, দিল্লির মা। হ্যাঁ, উনি কিন্তু খুব ভালো ডান্সার। হ্যাঁ, উনি কিন্তু এখানে চুপচাপ বসে রয়েছে। ওনারও ডান্সিংয়ের ভিডিও দেখেছি আমি, খুব ভালো। এবার তাহলে আজকে আমাদের মেইন টপিকে ঢুকে যাই। হ্যাঁ, তো ঠাকুরের সাবজেক্টটা ভাস্ট। ঠাকুর যে কত ভাস্ট জিনিস, লাইফের এমন কোনো অ্যাসপেক্ট নেই যেটাতে তিনি টাচ করে যাননি। তাই জন্যই তিনি ফুলফিলার দি বেস্ট। তিনি তার পরিপূরণ
যে তিনি যে সব দিক পরিপূরণ করে গেছেন, এই জন্য ঈশ্বরস্য সমগ্রস্য, এমন কোনো দিক নেই যেটাকে তিনি ফুলফিল করেননি। দেবতা এক একটা বিষয় এক একটা জায়গায় ফুলফিল করেন আর সেখানকার হেড হতে পারেন। বিবেকানন্দ কথামৃতে বলেছিলেন যে প্রচুর স্পিরিচুয়ালিস্ট লিডার্স আছে, প্রচুর গুরু আছে, কিন্তু there are some teachers who are teachers of all teachers, who can transmit spirituality by a mere touch, by a mere wish they can transform lives. সেরকম মানুষ হচ্ছেন পুরুষোত্তম, তাদেরও শ্রেষ্ঠ যিনি, তিনি পুরুষোত্তম। তো সেরকমই এমন কোনো দিক নেই, সে ডান্স হোক, সিঙ্গিং হোক, বিজ্ঞান হোক, কলা হোক, এমন কোনো দিক নেই যেটাকে তিনি টাচ করে যান না, কারণ সব কিছুর সোর্স কিন্তু লাইফ। আর তিনি যিনি লাইফের উৎস, তার কাছে তো সেটা হবেই। তাই আমাদের তার কাছে গিয়ে নিবেদিত হওয়ার এটাই সার্থকতা, যে সব কিছু তাতে সার্থক। ওই যে আমাদের শিব মহিম্ন স্তোত্র বলে একটা ছিল, নৃণামেকো গম্যস্তমসি পয়সাম অর্ণবীব, সব নদীগুলো দ্বিজকুটিল নানাপথ জুসাং সাধুরেব গম্যস্তমসি ছিল না, যে অনেকগুলো নদী মিলে এক জায়গায় গিয়ে নৃণামেকো গম্যস্তমসি পয়সাম অর্ণবীব, সব গেলে ওই মহাসমুদ্রে তার কাছে গিয়ে মেশে, আবার তার থেকেই ইভাপোরেট হয়ে সব কিছু সৃষ্টি। আসো আমরা তার বিষয় নিয়ে আমরা আবার চর্চায় ঢুকি। वन्दे लोकतिलकं सात्वतवार्ता विभूषणं अमरकृत्युत्सारणं प्रबुद्धं लोकजीवनं प्रणयप्रमत्तजागदीपनं वन्दे जीवनं सत्पुरुषम्। आयाहि वरदे देवी धृतिकृतिविभावरे अच्छिद्यश्रेयोनिष्ठे च इष्टार्थं परिवेदनी तत्त्वज्ञानविवेकिनी त्वं दीप्तकृतिमण्डिते धीविनायनि भावार्थौ विभूतिविभवान्विते धर्मविधायित्री देवी कृतियोग्यनियोजिके सत्याचारसुपालिके बोधिकारिणी ते नमः। হে বরদাত্রী দেবী, তুমি এসো, তুমি ধৃতি ও কৃতি দ্বারা উদ্ভাসিত, তুমি অখণ্ড মঙ্গলে সুপ্রতিষ্ঠিত এবং তুমিই আমাদের ইষ্টার্থ জ্ঞাপন কারিণী। তুমি তত্ত্বজ্ঞান ও বিবেকের অধিকারিণী, তুমি উজ্জ্বল কর্ম দ্বারা মণ্ডিত, তুমি আমাদের ধী বা বুদ্ধির পরিচালিকা, তুমি ভাবার্থ স্বরূপা এবং তুমি অসীম ঐশ্বর্য ও বিভূতি সম্পন্না। হে ধর্মবিধায়িত্রী দেবী, তুমি আমাদের কর্মরূপ যজ্ঞে নিয়োজিত করো, তুমি সদাচার পালনকারী এবং বোধ জাগরণকারী, তোমাকে নমস্কার। আমরা আজকে যারা এর পরে ঢুকলো, বোধহয় এখন ঢুকলো, তাদের জন্য বলি, আজকে আমরা একটা ইন্ট্রোডাকশান, প্রথমে সবাই আমরা আমাদের ইন্ট্রোডাকশান করলাম, কে কোথা থেকে এসেছি কী ইত্যাদি। তো সেখানে ওই জন্য একটু এখন থেকে আমাদের ক্লাসটা স্টার্ট হলো। আমরা এই সদাচারের সিরিজে আগের দিন কিন্তু অনেকটা বেসিক কভার করেও আমরা কিছুটা নিটিগ্রিটির মধ্যে ঢুকে গেছিলাম, যে সদাচার কী জিনিস, বেসিক্যালি শারীরিক সদাচারের মধ্যে কি কি পড়ে, টাইপস অফ সদাচার কি কি, সেই সদাচারে কতটা ক্রিটিক্যাল আমরা যেতে পারি, কার বিয়ন্ডে ওটা ছুঁতমার্গে পরিণত হয়ে যায়, আধ্যাত্মিক সদাচার কি, মানসিক সদাচার কি, এগুলো নিয়ে আমরা কিন্তু ঘেটেছি। এবার আমরা আরেকটা পথ ধরে এবার আমরা আগেরটা গেলাম হচ্ছে ফ্রম দ্য টপিক টু দ্য এক্সাম্পলস, আজকে আমরা ফ্রম এক্সাম্পল টু দ্য টপিক যাব। শ্রী ঠাকুরের আলোচনার থেকে খুঁজে ওই বিষয় থেকে ধরে আমরা আইডিওলজিতে যাব। এতদিন আমরা কি করছিলাম, আইডিওলজিটা ধরে আমরা বেসিক ঘটনায় ঢুকছিলাম, এখন আমরা ঘটনা থেকে আইডিওলজিতে যাব, তাহলে আমাদের একটা ফুলফিলমেন্ট পিকচার আসবে। আমরা অনেকে দেখি কিছু মানুষ বা আমাদের মধ্যে অনেকে খুব ভুগি, যে প্রায় অসুখ হয়, হ্যাঁ, একটু কিছু হলেই অসুখ হয়, একটু কিছু হলেই অসুখ হয়।
বারবার ভোগে, যাকে বলে না ছেলেটা খুব ভুগছে, মেয়েটা খুব ভুগছে, এই ভোগা প্রসঙ্গে ঠাকুরের কাছে আলোচনা প্রসঙ্গে চতুর্থ খণ্ডে এক জায়গায় প্রশ্ন করেছিল। শ্রী ঠাকুর বলছেন যে প্রফুল্লদা লিখেছিলেন যে প্রায় অসুখে ভোগা একজনকে উদ্দেশ্য করে শ্রী ঠাকুর বললেন, শরীরের সম্বন্ধে বেশি ভাববি না। পয়েন্ট টু বি নোটেড। এতদিন শরীরের এত কিছু নিয়ম বলে দিলেন, বলে এবার বলছেন ঠাকুর, শরীরের সম্বন্ধে বেশি ভাববি না। খুঁতখুঁতে ভাব থাকলে তাতে শরীর আরও বেশি খারাপ করে। আর সব সময় খিদে রেখে খাবি, ভরপেট খাবি না কখনো। কোন জিনিসটা পেটে সয় নিজের মতো করে দেখে শুনে ঠিক করে নিতে হয়। কিছুতেই লোভের প্রশ্রয় দিবি না। যা সহ্য হয় না তা খাবি না। আর খাবার পর কয়েকটা করে গোলমরিচ নুন দিয়ে জল দিয়ে চিবিয়ে খাবি। থানকুনি পাতাটা রোজ সকালে খাবি। পেট ঠিক থাকলে অনেকটা ভালো থাকবি। আর পুদিনা বাটা যদি খাস, ওটা পেট ও সর্দি কাশি দুই দেখবে। সদাচারে চলবি, যার তার হাতে খাবি না, দোকানে খাবি না। মনের ব্যালেন্স যাতে বজায় থাকে সেইভাবে চলবি। মনের উপর চোট পড়লে তার থেকে শরীর অনেক সময় খারাপ করে। সংসারে চলতে গেলে মনের ওপর চোট আসেই। উপযুক্ত মাত্রায় নিয়মিত নাম ধ্যান করলে তাতে মনের স্থৈর্য অনেকখানি বাড়ে। পয়েন্ট টু বি নোটেড, ঠাকুর বলছেন উপযুক্ত মাত্রায় নিয়মিত নাম ধ্যান করলে তাতে মনের স্থৈর্য অনেকখানি বাড়ে। ওতে মানুষ আঘাত ব্যাঘাতের সহসা মুষড়ে পড়ে না, মন চাঙ্গা থাকে। আর মন চাঙ্গা থাকলে শরীরও ভালো থাকে তাতে। আর মন চাঙ্গা রাখার পক্ষে যাজনের মতো ওষুধ নেই। যাজনে মানুষ নিজেকে ভুলে থাকে, ওতে শরীরও চাঙ্গা হয়ে ওঠে, একটা গোলাপি নেশার মতো হয়। আর সব ব্যাপারেই সংযম চাই। তাহলে এইটুকুনি আলোচনার মধ্যে কত কিছু ঠাকুর ঢুকিয়ে দিলেন দেখেন। প্রথম কথা যে শরীরের জন্য এত কিছু করছি বা শরীরের জন্য এত অ্যালার্ট হতে বলছেন। আবার আজকে ঠাকুর নতুন একটা কথা বলছেন যে শরীরের কথা ভুলে থাকতে হবে। আপনি মনে করুন আমরা প্রথম বা সেকেন্ড ক্লাসে আমরা ডিসকাস করছিলাম যে শরীর যে সুস্থ থাকার ব্যাপারটা কি। সুস্থ থাকার ব্যাপারটা হচ্ছে যখন এই যে আপনাদের যদি বলি ভালো করে লক্ষ্য করেন, আপনার চোখ আছে, এক্ষুনি বলছি আপনার দুটো চোখ আছে, ধরে দেখুন, অনুভব করুন। এখন অনুভব করার পর মনে পড়ছে যে আমার চোখ আছে, আমি আলাদা করে অ্যাওয়্যার হচ্ছি চোখটার ব্যাপারে। আর যখন আমার সাধারণ স্বাভাবিক অবস্থা থাকে তখন আমরা চোখকে আলাদা করে বুঝতে পারি না, এটাই সুস্থতার লক্ষণ। আমি যখন সুস্থ থাকি তখন আমি অ্যাট ইজ থাকি। ইজ মানে ইজি বলে না, অ্যাট ইজ থাকি। আর অ্যাট ইজ, যে ইজ মানে বিশ্রাম। ওই যে আমাদের যখন প্যারেড করা হতো বা স্কুলে পিটি করা হতো, বলতো না বিশ্রাম আর সাবধান, অ্যাটেনশন, আর একটা হচ্ছে অ্যাট ইজ। ওই বিশ্রামে যেটা আমরা করি, তো অ্যাটেনশনের অপোজিট বিশ্রাম। তাহলে আমার চোখের প্রতি অ্যাটেনশন যায় না, কারণ আমার চোখ ঠিক আছে। দাঁতের প্রতি অ্যাটেনশন যায় না, কারণ আমার দাঁত ঠিক আছে। যেই দাঁত খারাপ হয় তখন দাঁতের প্রতি অ্যাটেনশন যায়, যেই চোখ খারাপ হয় তখন আমার চোখের প্রতি অ্যাটেনশন যায়। ঠিক তেমনই আমাদের বডির প্রতি আমাদের অতিরিক্ত অ্যাটেনশন তখন যায় যখন আমার বডি খারাপ হয়। এই খারাপ হওয়া ইজ নট নেসেসারিলি ব্যথা হওয়া। কোনো জিনিসের অ্যাট্রাকশান আমাদের তখনই হয়, কোনো জিনিসের প্রতি অ্যাটাচড আমরা তখনই হই যখন আমাদের কনশাসনেস সেটার সাথে রেসপন্ড করে, সেটাকে রেসপন্ড করে। যেমন শশী ঠাকুর এটাকে বলেন আহতি। এই যে সাউন্ড, একটার সাথে একটা টোকা লাগে তবে গিয়ে সাউন্ড তৈরি হয়, এটাকে বলে আহত শব্দ। যতক্ষণ না আমার চেতনার সাথে, আমার চেতনার দ্বারা একটা কিছু আহত না হচ্ছে, ঠাকুর বলেন সাড়া দেওয়া ও নেওয়ার ক্ষমতাটাকেই ঠাকুর চেতনা বলেছেন, ততক্ষণ সেটা আমার কাছে তার অস্তিত্ব নেই। ঠিক তেমনই আমাদের শরীর যতক্ষণ না এই ইজ বা সুস্থতা বা স্বাভাবিকতা থেকে
এদিক ওদিক যতক্ষণ না হচ্ছে, যখনই বারবার আমার মনে পড়ছে আমার মুখটা কেমন, আমাকে কি সুন্দর লাগছে, আমার মুখের কি এইটা এরম আছে, আমার কি ইয়ে হয়ে গালে কি বলে ওইগুলো হয়েছে, আমার কি চুলটা ঠিক আছে, আমার কি এই ঠিক আছে ওই ঠিক আছে, এই যে যত আমি অ্যাওয়্যার হচ্ছি, যত আমাকে ভাবিয়ে তুলছে আমার বডি, আমার এক্সটার্নাল ফিগার, তত কিন্তু আমি একটা রুগ্ন পরবশ, ইন্দ্রিয় পরবশ হয়ে উঠছি, যেটা আমার দেখার কথা। তার মানে আমার বডিটা অ্যাট ইজ নেই, বা আমি স্বেচ্ছায় এটাকে ইজ থেকে ডিজিজে নিয়ে যাচ্ছি। তাই ডিজিজ মানেই হচ্ছে ডিস ইজ, মানে ইজ নেই যেখানে, স্বাভাবিক সহজ বোধ যেখানে নেই। এবার এইটার এখানে একটা কন্ট্রোল আছে, যে তার মানে কি আমি আমার বডিকে হেলায় ফেলায় রেখে দেবো? তাও না। আজকে যে জটিল আমরা দুনিয়ায় বাস করছি, যেরকম একটা পরিস্থিতি আমরা নিজেই বানিয়ে ফেলেছি নিজেদের লাইফস্টাইল, আমরা তো ফুল টাইম ওয়ার্কার হয়ে ঠাকুর এক্স্যাক্টলি যেরকম চেয়েছেন সেরকম করতে পারছি না। কেন পারছি না? আমাদের এনভায়রনমেন্টকে আমরা ওইভাবে অ্যাডজাস্ট করিনি, তাই না? ঠাকুর আমরা প্রথম দিন না সেকেন্ড ক্লাসে আমরা করলাম যে, মানে সদাচারের সেকেন্ড ক্লাসে, যে আমরা বলেছি, ঠাকুর বলেছেন মাটির সাথে যেন যোগাযোগ অক্ষুণ্ণ থাকে। এই যে মাটির সাথে যোগাযোগ আমাদের কোথায় হচ্ছে, ইভেন ঋষিরা এর আগে এগুলো আমাদের বুঝতে পেরেছিলেন যে আমাদের এরকম দিন আসছে, তার জন্য তারা পঞ্চভূত ক্রিয়া ইত্যাদি এরকম অনেক কিছু রেখেছিলেন। আমরা যেরকম জল দিয়ে নিজেকে ধুই, সেইভাবে নিজেকে ফায়ার দিয়ে ধোয়া, নিজেকে মাটি দিয়ে ধোয়া, নিজেকে বোম দিয়ে ধোয়া, এই যে ব্যাপারগুলো, এই কনসেপ্টগুলো এনেছিলেন। আর এগুলো কিন্তু বিশাল ইম্পর্ট্যান্ট। এগুলো মাটির সাথে টাচ করা মানে আর্থিং করা। আমাদের যে আর্থিং হয়ে যাচ্ছে, এক্সট্রা যে বায়োইলেকট্রিক ইম্পালসগুলো আছে, আর তার আমি মিলে একটা নিউট্রাল জোন, একটা ইকুইলিব্রিয়াম জোনে পৌঁছে যাচ্ছি। সেরকম পারিপার্শ্বিকের সাথে যাতে আমার দ্বন্দ্ব না থাকে, এই দ্বন্দ্ব মানে কোন দ্বন্দ্ব? অ্যাবনর্ম্যালিটি না থাকে, আমরা যাতে একটা ব্যালেন্স মেনটেন করে চলি, সেই ব্যালেন্স মেনটেন করাটাই হচ্ছে আমাদের দেহের স্বাভাবিক সুস্থ এবং অনুকূল অবস্থা। তাই আমরা যত এই ছোট্ট বাউন্ডারি, যাকে আমরা দেহ বলি, এই ছোট্ট বাউন্ডারির ব্যাপারে যত আমরা অ্যাক্টিভ হয়ে উঠব, এই বডিটাকে নিয়ে, এই বডিটার জন্যে অ্যাক্টিভ হয়ে উঠব, বডিটা দিয়ে দুনিয়ার জন্য অ্যাক্টিভ বলছে না, কিন্তু সেটা তো ভালো। কিন্তু আমি যদি এই বডি, এই বাউন্ডারিটাকে নিয়ে, এটা ছোট্ট একটা বাউন্ডারি আমার লিমিটেড সেন্স দিয়ে বানানো, এটাকে নিয়ে যত অ্যাক্টিভ হয়ে উঠবো, তত আমি কিন্তু বাঁধনের খাঁচায় পড়ে যাব। শ্রী ঠাকুরের একটা প্র্যাকটিস আছে, যেগুলো আমাদের দেওয়া হয়েছে, আমরা তো করি না। আমাদের শিক্ষার কথা করি না, আমি আগে বলতাম যে আমরা করি না, এটা তো অবশ্যই ঠিক। তাছাড়া আরেকটা জিনিস আমাদের ইম্পার্টও করা হয়নি ঠিকমতো অনেক জায়গায়, সেটা হচ্ছে ঠাকুরের যোগ। ঠাকুর যে নাম ধ্যানের পদ্ধতি দিয়ে গেছেন, এই যে সাধন পদ্ধতি দিয়ে গেছেন, যে সহজ সাধন, হ্যাঁ, আমরা সবাই কিন্তু সুরত শব্দ যোগে দীক্ষিত, প্রত্যেকে। যারা যারা শ্রী ঠাকুর কুলচন্দ্রের দীক্ষা নিয়েছেন, বা বেদান্ত মতে যদি কোনো দীক্ষা নিয়ে থাকেন, সামবেদ বা যজুর্বেদের মতে, তারা কিন্তু সেই সুরত শব্দ যোগের দীক্ষিত। হ্যাঁ, এবার সেটা ইম্পার্ট করা হয় না এবং আমরা করি না বলে আমাদের ওই সহজ যে এক্সফোলিয়েশন হওয়ার কথা, সে সহজ এক্সফোলিয়েশন হয়নি। ওটা যদি হতো, ওটা হতে হতেই আমরা টের পেতাম যে এই বডি বা এই বাউন্ডারি, এইটুকুর মধ্যে আমি সীমাবদ্ধতা নেই। আমাদের বাইরে যেরকম স্বাভাবিক আচরণে যজন যাজন ইষ্টভৃতি ত্রয়ী নিয়ে আমরা যেমন মানুষের মধ্যে বিচরণ করে যজন যাজন ইষ্টভৃতি করতে করতে বুঝতে পারতাম যে স্ত্রীপান্তু পারিপার্শ্বিকা, এই পারিপার্শ্বিকের সবাইকে নিয়ে আমার যোগ্য, সবটা মিলে আমি, এটা যেমন এক্সটার্নালি আমার মধ্যে ফিড হতে থাকতো, তেমন ইন্টারনালিও একটা এক্সফোলিয়েশন হতো। নিজের থেকে বুঝতে পারতাম যে হ্যাঁ, এটা তো একটা লিমিটেড বাউন্ডারি যেটা আমি আমার ওপর বানিয়েছি। আমার আইডেন্টিটি আরও বড়, আমার একটা কসমিক আইডেন্টিটি আছে, এটা একটা লিমিটেড কিছুক্ষণের বাউন্ডারি। আমরা যেমন নিজেকে বিচার করতে পারি যে হ্যাঁ, ওই সময় আমি ভুল করে রেগে গেছিলাম, আমি রেগে বলে ফেলেছি, যখন আমি এটা স্বীকার করি বা বুঝতে পারি, তখনই দেখতে পারি আমি নিজের থেকে আলগা, আমি আরেকটা কিছু, এই ছোট্ট আইডেন্টিটির বিয়ন্ডে আমি আরেকটা কিছু। ঠিক তেমনই
যেটাকে আমি বলে চিনে রেখেছিলাম, যখন আমার এক্সফোলিয়েশন হয় তাকে ধরে, এক হচ্ছে অন্তরের পদ্ধতি, যেটা ঠাকুরের সাধন ভজন, ওই যে ঠাকুর বললেন উপযুক্ত মাত্রায় নিয়মিত, ওটা যখন হয় ওখানে ওটা দিয়ে জানতে পারি। আরেকটা হচ্ছে বাইরের অ্যাক্টিভিটি দিয়ে। শ্রী ঠাকুরের তাই ওই যে ওটা বলতেন, চৈতন্য চরিতামৃতে আছে, আপনি আচারে কেহ না করে প্রচার, আপনি প্রচারে কেহ না করে আচার, আচার প্রচার নামের দুই কার্য, তুমি সর্বগুরু সর্বজগতের আর্য, এরকম একটা আছে। ওইদিকে আচারও চলবে, ওইদিকে প্রচারও চলবে, এই দুই মিলে আমাদের চলবে। তাই আমরা যদি কমপ্লিট প্রসেসটা নিই, আমরা যাজনের সাথে সদাচার যেটা এক্সট্রা কষ্ট করে করছি এটাও একটা যেমন দরকার, তেমন আমাদের ভিতরের ডেভেলপমেন্টগুলো যদি হতে থাকে, অটোমেটিক উই উইল বি ফোর্সড ফ্রম ইনসাইড টু টেক দ্যাট প্র্যাকটিস। অটোমেটিক আমার একটা হয় হাত ধুলে অসুস্থতা হবে, হাত ধুয়ে না খেলে আমার অসুস্থতা হবে, এটা যেমন আমি মেনে নিচ্ছি, মেনে করছি, তার বেনিফিট আমি পাচ্ছি। ঠিক এটা হচ্ছে এক্সটার্নাল ডেভেলপমেন্ট। আবার ইন্টারনাল ডেভেলপমেন্টে হবে যখন আমার চেতনা আরও তীক্ষ্ণ হবে, তখন আমি হাত ধুয়ে না খেতে খেতে বুঝতে পারবো যে এটা প্রবলেম আছে। এই দুদিকে এটা কাজ করবে, এই দুদিকের গ্রোথই গ্রোথ, যে কোনো একদিকের গ্রোথ না কিন্তু। তাই বাইরের ওই করাটাকে বলে মেকানিক্যালি করা। এই যে আমরা ঠাকুরের সদাচার কি কি আগের দিন বললেন, যেমন প্রস্রাব করে জল নেওয়া, নাকে মুখে আঙ্গুল দিয়ে হাত ধুয়ে ফেলা, পরের ব্যবহৃত জিনিস যথা জামা কাপড়, গামছা, বিছনা ইত্যাদি ব্যবহার না করা, পায়খানা করে খুব ভালো করে শৌচাদি করা, ব্যবহারের জিনিসপত্র সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, এই যে এত কিছু, এগুলো আমরা মেকানিক্যালি শুনে মেকানিক্যালি প্র্যাকটিস করার চেষ্টা করছি। এটাও একটা ইম্পর্টেন্ট জিনিস, এটা বাইরের থেকে হচ্ছে, বাইরে থেকে ইনডিউস করে আমি ভিতরে চেঞ্জ আনছি। আবার আরেকটা হয় যেটা ইন্টারনাল প্র্যাকটিস করে ওখান থেকে আমরা এক্সটেন্ড করে বাইরে আমি সেটার এক্সপ্রেশন বের করছি। এই দুটো একসাথে দরকার। তাই জন্যই আমাদের যে মন্ত্র দেওয়া হয় ওগুলোকে বলে বীজ মন্ত্র। বীজ মানে বীজ মানে যা দুই দিকে বাড়ে। আমরা যদি একটা বীজকে দেখি, ওপরেও বাড়ে নিচেও বাড়ে, তেমন ঠাকুরকে যেখানে রাখার সেখান থেকে আমার বাইরেও যাচ্ছে, প্রচার হচ্ছে, আমার ভিতরেও চেঞ্জ হচ্ছে। এই দুটো একসাথে দরকার। এই দুটোর ব্যালেন্সে কিন্তু একটা গাছ বাড়ে। যদি নিচে রুট না বাড়ে আর উপরে গাছ হয়ে যায়, উল্টে পড়ে যাবে। আবার নিচে যদি শুধু রুট গজায়, উপরে না যায়, তাহলে কিন্তু লাইট পাবে না। ঠিক তেমনই আমার এক্সটার্নাল বা মেকানিক্যাল প্র্যাকটিস যদি বাদ হয়ে যায়, তাহলে ভিতরে করলেও পুরো রোবট হয়ে যাব আমি, আর যদি ভিতরে হয় বাইরে না হয় আমি জড়ো হয়ে যাব। তাই দুটো আমাকে একসাথে চালাতে হবে। এটা কিন্তু সদাচারের একটা ইম্পর্টেন্ট এবং গূঢ় অ্যাসপেক্ট। এটাকে আমরা অনেক সময় বাদ দিয়ে দিই। এগুলো যদি থাকে তাহলে অটোমেটিক কিন্তু আমাদের মধ্যে ওই জিনিসগুলো চলে আসবে। ওই যে মানসিক প্রবলেম, কোনো এমন প্রবলেম হয় যেগুলো আমরা বুঝতেই পারি না কোথা থেকে আসলো। তাই আর এটাও আমাদের মাথায় রাখতে হবে, এই যে খুঁতখুঁতে ভাব, এটা আমাদের ত্যাগ করতে হবে। আমরা যদি আমাদের পারিপার্শ্বিকটাকে ওরকম করে নিতে পারতাম, ওটা করতে পারবো, ওটা লং প্রসেস, কারণ এর উল্টো যাজন অনেক দিন হয়ে গেছে, এবার ফরওয়ার্ড যাজনটা লাগবে। তাই এই হাইব্রিড সিচুয়েশানে থেকে আমরা কিভাবে করতে পারবো, আমরা করা স্টার্ট করি, করতে করতেই এর আনসার আমাদের কাছে বেরিয়ে আসবে। হ্যাঁ পরাগ ভাই, কিছু বলছো? টপিকের মধ্যে প্রশ্ন করবে, বলো। দাদা একটু আগে আপনি বললেন না যে সুরত শব্দযোগে আমরা আমি সাধনা বললাম করি। না তোমার টপিকের মধ্যে প্রশ্ন করবে? ও আচ্ছা আচ্ছা সরি। ঠিক আছে, আমি ভাবছিলাম ওটাই বলবে। ওটা ওসব নিয়ে অন্য সময় কথা হবে। তুমি ওই 8.14 আর 8.9 যেটা আজকে তোমায় বললাম, ওটা নিয়ে তুমি ঘাটো আগে, ওর মধ্যেই এটার আনসার হ্যাঁ আছে, ওর মধ্যেই এটার আনসার আছে। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ঠাকুরকে প্রশ্ন করেছেন একজন, এটা হচ্ছে আলোচনা প্রসঙ্গ 7ম খণ্ডে।
ব্যাধি এবং মৃত্যু কি অবশ্যম্ভাবী? শ্রী ঠাকুর বলছেন, না হওয়ার জন্য চেষ্টা করা লাগে, তবু কিছু এসে পড়ে। এত কিছু পরিশ্রম করছি, এর পরেও তো রোগ আসবে। ঠাকুর বলছেন অনেকের কনজেনাইটাল প্রোননেস টু ডিজিজ থাকে, মানে জন্মগত রোগ প্রবণতা থাকে। আবার পরিবেশ থেকে নানা রোগ আসে, আচার আচরণ ও আহার থেকে নানা বিপত্তি ঘটে, মানসিক দুষ্টি থেকে আবার শারীরিক অসুস্থতা সৃষ্টি হয়। তাই রোগবালাই এড়াতে গেলে অনেক দিক সামাল দিতে হয়। ফল কথা, আইডিয়াল, ইন্ডিভিজুয়াল ও এনভায়রনমেন্ট, এই তিনের কনকর্ডেন্সেই জীবন। তাই নিজে ইষ্টানুগ নিখুঁত চলনায় চলে শারীরিক, মানসিক ও কায়িক সুস্থতা অর্জন করতে হয়। আবার নিজের সঙ্গে সঙ্গে পরিবেশকে যদি অমন সুস্থ করে তোলা না যায়, তবে কিন্তু একলা সুস্থ থাকা যাবে না। মৃত্যুকেও যে অতিক্রম করা না যায় তা নয়, আবার মরণও মরণ না যদি স্মৃতিবাহী চেতনা লাভ করা যায়। তবে আয়ু যে প্রভূত পরিমাণে বাড়ানো যেতে পারে সে বিষয়ে সন্দেহ নেই। ধর্ম বিজ্ঞানের সমন্বয় যদি ঘটে তবে আয়ু বহুল পরিমাণে বাড়ানো যেতে পারে। মৃত্যুর চিন্তাই আমাদের মৃত্যুর মধ্যে নিয়ে যায়। এমন প্রীতিমুখর পরিবেশ সৃষ্টি করতে হয় যাতে মানুষ মৃত্যুর কথা ভাবতেই ভুলে যায়। তখন একজন প্রশ্ন করছে যে কিন্তু মৃত্যু তো অনিবার্য। শ্রী ঠাকুর বলছেন অনিবার্য যা, তা যে চিরকালই অনিবার্য থাকবে তা যে নিবার্য হবে না, তার মানে কি? মৃত্যু অনিবার্য হলেও মৃত্যুকে আমরা চাই না। যা চাই না তার ধ্যান করে তাকে টেনে আনতে যাব কেন? এই জায়গাটা আপনারা বা আমরা নিজেরা যদি বিচার করে দেখেন, মৃত্যু যখন একটা সার্টেন এজে চলে যাব, তখন যেন ধরেই নিই যে মৃত্যু হবে, আর ওটা কিন্তু মৃত্যুর সূচনা করে দেয়। আমি জানি না এখানে কতজন এটা শুনেছেন, একটা অডিও বুক আছে খুব ফেমাস, ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে তো প্রচণ্ড ফেমাস। বইটার নাম হচ্ছে দ্য স্যান্ডম্যান, নীল গেইম্যানের লেখা। দ্য নীল গেইম্যানের লেখা স্যান্ডম্যান, ওখানে একটা ক্যারেক্টার আছে, নামটা হেনরি বোধহয়। তো ও একদিন এরকম ভেবেছিল যে মৃত্যু কনসেপ্টটাই আসলে একটা মিথ্যে কথা। কি অদ্ভুত দেখো, বলছে মৃত্যু কনসেপ্টটাই মিথ্যে কথা, সবাই ভাবে মরে যাব, ওই ভাবনাটাই তাকে মেরে দেয়। তো সে, এটা একটা গল্প, তো গল্পে দেখাচ্ছে সে এরকমভাবে চ্যালেঞ্জ করলো, বললো আরে আমরা কোনোদিন মরবই না, কারণ মৃত্যুটা একটা ইলিউশন, ওটা কেউ মরে টরে না, ওটা সবাই চায় বলে মরে যায়, বা ধরে নিয়েছে যে মরে যাবে তাই মরে যায়, নাহলে কেউ মরতো না, আমি ধরবই না যে আমি মরতে পারি। তো এরকম করতে করতে একদিন যমরাজ আর যমরাজ নিজের দাদা, তারা দুজন মিলে এরকম আসছে। তো ছেলেটাকে দেখছো, বিশ্বাসই করে না যে মৃত্যু বলে কিছু হয়, তাকে এরকম তুলে নিয়ে যেতে যাবে, এটা গল্পটাই বলছে। আর তাদের খুব ভালো লাগবে কনসেপ্টটা, যে ও মৃত্যুকে স্বীকারই করে না, অস্তিত্বটাই স্বীকার করে না। এরকম করতে করতে সে বললো ঠিক আছে, ও দেখি কতদিন পারে বেঁচে থাকার যে জ্বালা ওকে অনুভব করায়। তো দেখা যাচ্ছে ওকে নিয়ে যাচ্ছে না যমরাজ কিছুতেই, ও থাকছে, ও দেখছে কত সিভিলাইজেশন একের পর এক চলে যাচ্ছে, কত মানুষের দুঃখ ওকে দিচ্ছে, ওর কতবার পরিবার চলে যাচ্ছে। লাস্টে এসে ওর কিছু সেই যমরাজের দাদা এসে ওকে জিজ্ঞেস করবে, যমরাজের ভাই এসে ওকে জিজ্ঞেস করবে যে তোমার কি, এই যমরাজের ভাইটাই হচ্ছে স্যান্ডম্যান, তো ড্রিম, মরফিয়াস, এর সাথে গ্রিক ফিলোসফি এসবের অনেক লিঙ্ক আছে, নর্স গড যেসব ব্যাপার স্যাপার। বলবে তুমি কি তাহলে এবার যাবে, তুমি কি তাহলে আর ইউ ফেড আপ উইথ লাইফ? বলবে নেভার, ফেড আপ কেন হব, তো ভালোই লাগছে, মৃত্যুকে আমি অ্যাকসেপ্ট করতে পারছি না। এইটাই হচ্ছে ব্যাপার, আমরা কোথাও একটা আমাদের সো কল্ড ডেফিনেশন অফ লাইফে ফেড আপ হয়ে যাই, আমরা আমাদের ফিলোসফিতে, আমাদের ফর্মুলায় আমরা অ্যাপ্লাই করি, আমরা আমাদের মতো করে এটাকে ডিফাইন করি, তাই জন্য আমরা কুণ্ঠাতে থাকি। আর এই কুণ্ঠাই আমাদের কিন্তু অবগুণ্ঠনে ঢেকে মাপতে নিজেকে সংকোচন করতে দুঃখে বা প্রবৃত্তির পথে আমাদের ঠেলে নিয়ে যায়।
আমরা নিজেদের মতো বিচার করি। হয়তো শর্ট টার্ম বেনিফিট দেবে, কিন্তু লং টার্মে ইট ইজ আ ডিজাস্টার। তাই জন্য ঠাকুর কি বলেন, সব কাজে চোখটা নিবি আমার, মনটা নিবি আমার, ধান্দাটা নিবি আমার, তাই না, ইচ্ছাটা নিবি আমার, তাহলে দেখবি হাজারো তাফালের মধ্যে নিয়ত বৈকুণ্ঠে বাস করছিস। এই কুণ্ঠ, ওটাই বৈকুণ্ঠ, এখানে কুণ্ঠা নেই। তাই আমার মধ্যে যদি আনন্দ না থাকে, আমার মধ্যে যদি বর্ধন সম্বেগ এটা যদি শিথিল হয়ে যায়, তাহলে আর আয়ুর প্রশ্ন আসে কোথার থেকে? আমি ইনডাইরেক্টলি বডিকে মেসেজ দিতে থাকি। আমাদের যে জিন আছে, আমাদের যে সেলস আছে, বা আমাদের মধ্যে যে প্রাণন সম্বেগ আছে, এ নিজেকে, জিনগুলোর কথাই যদি বলি, জিন নিজেকে দেখে ইমমর্টাল করতে চায়। এ দেখে ইমমর্টাল হওয়ার দুটো দিক আছে, আইদার এই সিস্টেমটাকে আজীবন ইমমর্টাল করে রাখো, অর নিজেকে প্রক্রিয়েট করিয়ে ফেলো। তাই দুটো ওয়ে আছে, আইদার নিজেকে প্রক্রিয়েট করে ফেলো প্রজননের মাধ্যমে, অর নিজের এই সিস্টেমটাকে আমরা যে একদম অমর করে রাখা। তখনও দেখে এই সিস্টেমের ওপর আমরা অত্যাচার করছি, এই সিস্টেমকে আমরা যেভাবে ইষ্টানুকূল ওয়েতে চালানোর কথা সেভাবে চালাচ্ছি না, তখনই বডি নিজেকে নিজে লাস্টফুল বানিয়ে দেয়, যাতে আমরা লাস্টফুল হয়ে, আমরা কামুক হয়ে নিজেকে 100, 200, 300 ভাগে ভাগানো যায় বা ভাগ করা যায়, ওই ভাগে আমরা নিজেকে ভাগ করি। আমরা ভাবি ভালোবাসা, প্রেম, আমরা ভাবি ওয়াও কত ভালো লাগছে মেয়েটাকে, বা মেয়েটা ভাবে কত ভালো লাগছে ছেলেটাকে। এইসব মনে হয়, সব ভুরকি দেখায় মাইন্ড, এসব দেখিয়ে কোনোভাবে প্রক্রিয়েশনের দিকে নিয়ে যায়। কোনোভাবে প্রক্রিয়েটেড হয়ে গেলে বা না হলে ওভাবে ওর গল্প হয়ে গেল, তারপরে আমার বডি ডিটোরিয়েট করছে কি না করছে কিছু এসে যায় না। তো এইটা হলো প্রবৃত্তির মার্গ, কিন্তু আমরা চাই নিবৃত্তির মার্গ। এই নিবৃত্তির মার্গে কি আছে? নিবৃত্তি মানে হচ্ছে নিবারণ। এই নিবারণের মধ্যে তাহলে নিবারণ হবে কি করে? নিবারণ মানে আগুনে জল ঢেলে দেওয়া না। আগুন জ্বলেছে, আগুনটাকে জল দিয়ে নিভিয়ে দিলাম, এটাকে নিবারণ করতে বলছে, এই নিবারণের কথা না। এই নিবারণ মানে হচ্ছে আগুনটাকে প্রপার ইউটিলাইজ করা, আগুনের ফ্লেমটাকে প্রপার কন্ট্রোলে রাখা। এই মাস্টারিটা আমার নিজের ইচ্ছা মতো আমি আগুনকে জ্বালাতে পারি, আমি আমার ইচ্ছা মতো আগুনকে শেপ দিতে পারি, আগুনকে ডিরেকশন দিতে পারি। এইটাই হলো আমাদের প্রিন্সিপালস। তো সব কিছুকে অস্থিবৃদ্ধির নিয়ামক, অস্থিবৃদ্ধির পথে নিয়ন্ত্রণ করার যদি আমরা পারি, আর এই অ্যাবস্ট্র্যাক্ট আইডিয়াগুলো তো আমরা বুঝতে পারি না, তার জন্য একটা জ্বলন্ত এক্সাম্পলের মতো আমার কাছে শ্রী ঠাকুরের লাইফ আছে। দুঃখের বিষয় হচ্ছে শ্রী ঠাকুরের লাইফ যদি আমার কাছে প্রাইমারি না হয়, শ্রী ঠাকুরের লাইফ যদি আমার কাছে গৌণ হয়ে যায়, ওই মানুষটা হুবহু যেমন যেরকম আছে সেটাকে যতটা ওইভাবে না তুলে ধরা যায়, না হলে তো হবে না। আমার ঘরের একটা তালা আছে, এই তালার চাবিটা খোলার জন্য ওই শেপের চাবিই লাগবে। তাতে তুমি সোনার চাবি আনো, আর রূপোর চাবি আনো, ডায়মন্ডের চাবি আনো, যাই আনো না কেন, ওই শেপের না হলে কোনো চাবিতেই খুলবে না। বরং কাঠেরও যদি চাবি হয় আর শেপটা যদি তাই হয়, তাহলেও বরং চলতে পারে, কিন্তু শেপটা হুবহু তাই হওয়া চাই। আজকের সমাজের সাথে, আজকের নিয়মের সাথে, অনেক কিছুর সাথে ঠাকুরের অনেক নিয়ম মিলবে না মনে হতে পারে। এর দুটো কারণ হতে পারে, এক হচ্ছে যে সত্যিই মিলছে না, আর দ্বিতীয় হচ্ছে আমি সেরকম মানুষের কাছে যাইনি যে সেটাকে ইন্টারপ্রেট করে দেবে না। এমন মানুষ যার কাছে গেলে তার ব্যাপারে কিছু মনেই পড়বে না, শুধু ঠাকুরের কথা মনে পড়বে, যার নিজস্ব আলাদা করে কোনো সত্তাই থাকবে না, যে 100% ইষ্টে, বা যতটা পার্সেন্ট, ম্যাক্সিমাম পার্সেন্ট ইষ্টে প্যাসিভ, তখন বলা যাবে যে আমরা তার কাছে গিয়ে আমরা ইন্টারপ্রিটেশন ঠিক পাবো। এদেরই সাধু বলে, সাধু রেব গম্যস্তমসি ছিল না, বা আমাদের আছে সাধ সঙ্গ মোহি দেয়নিত, যেগুলো বলা আছে, যার কাছে গেলে আর অন্য ওর অস্তিত্বটাই থাকবে না, তার কোনো এক্সিস্ট। একবার হয়েছিল, এগুলো শুনেছি আমি, শিওর জানি না, ঠাকুরের বসেছিলেন, ঠাকুর এরকম করে তামাক খাচ্ছেন, তো সবাই বসেছিল, সবাই চুপচাপই ছিল সেদিন। একদিন ওই দিকে এরকম করে একদিন ফট করে দেখছে
ওইদিকে দেখছে ঠাকুর হেঁটে আসছে। আমি বললাম, আরে ঠাকুর তো এখানেই বসে আছে, এটা কে হেঁটে আসছে? তখন ভালো করে করে দেখলো কেষ্টদা হেঁটে আসছে। কেষ্টদার যাজন প্রভা চলা সারাদিন এত ঠাকুরময় হয়ে থাকতেন, এত ঠাকুরময় থাকতেন, মাঝে মাঝে লোকজন ভুলেই যেত যে ওটা কেষ্টদা, মানে কেষ্টদার অস্তিত্বটাই হারিয়ে যেত, সম্পূর্ণভাবে ইষ্টময় হয়ে থাকতো। এরকম আমরা অনেকের ক্ষেত্রে দেখেছি, তুলসী দাসের কিছু ক্ষেত্রে দেখেছি, হনুমানের কিছু ক্ষেত্রে দেখেছি। সবাই জানে হনুমান কাজ করছে, হনুমান কাজ করছে, তো অনেক পরে। আগে এমন হয়েছে হনুমানের যে ও রামময় হতে হতে মানুষ ওকেই রাম দেখত। তুলসীদাস একবার যখন এরকম লিখতেন, রামচরিতমানস লিখছিলেন, তা একবার একজন এরকম প্রচুর ধন সম্পত্তি তুলসীদাসকে গিফট করে গেছিলেন। এবার দুজন চোর ভেবেছে আজকে ওর থেকে মালগুলো বাগাবো, তো ওর কাছে নিতে যাবে, দেখবে দুটো লোক, দুটো ইয়ং ছেলে এরমভাবে বাইরে পাহারা দিচ্ছে। প্রতিদিন ঢুকতে যাবে, দুটো লোক দেখছে পাহারা দিচ্ছে, একটা এরকম তীর ধনুক নিয়ে পাহারা দিচ্ছে। পরে গিয়ে যখন তুলসীদাসকে বলে যে, মানে ও বুঝতে পেরেছে যে নিশ্চয়ই এটা কোনো ভগবানের লীলা টিলা হবে। ও জানতও না যে তুলসীদাস কিসের ভক্ত, কী হ্যান ত্যান, বাট ওরা প্রতিদিন ওরম দুটো দেখতো, যে এরম দুটো ছেলে পাহারা দিচ্ছে। বেনারসের ঘটনা যতদূর আমি জানি। পরে ও গিয়ে তুলসীদাসকে বলল যে এরকম প্রভু, আমার ভুল হয়ে গেছে, আমি আপনার থেকে এরকম চুরি করতে আসছিলাম, কিন্তু প্রতিদিন দেখি আপনার বাইরে এরকম দুজন এরকম নবযুবক এরকম একটা এরকম লম্বা লম্বা দুজন দাঁড়িয়ে পাহারা দেয় শুধু। তখন তুলসীদাসের মানে আবেগে হয়ে গেল। তুলসীদাস ভাবলো, মানে ও বলছে যে তুমি, ওদের পায়ে পড়ে গেল, বলছে তোমরা কোন মহাপুরুষ, তুমি তো যাকে দেখেছো রাম লক্ষ্মণ, আমি রাম লক্ষ্মণকেই ইমাজিন করছি, তাকে লেখার চেষ্টা করছি, তার জীবনী লিখছি, আর তোমরা এরকম দেখে ফেললে। আর আবার ওর অনুশোচনা হলো যে আমার জন্য আমার প্রভুদের আসতে হচ্ছে পাহারা দেওয়ার জন্য, জাস্ট বিকজ আই হ্যাভ আ লট অফ মানি, আমার টাকা আছে বলে। ও ইমিডিয়েট ওর যা টাকা পয়সা ছিল সবার মধ্যে বিলিয়ে দিল। কেন বিলিয়ে দিল? যে আমার টাকা পয়সা আছে বলে প্রভুদের রাজ্যকে আমাকে পাহারা দিতে হচ্ছে। এই হলো প্যাসিভিটি, 100% ইস্টে প্যাসিভ। কেউ দেখছে, বলছে, সাজা গোজা। ওর এখানে কি তুলসীদাসের শরীর খারাপ হতো না? বা ওনার কি জ্বর, সর্দি, কাশি, বা রাতে মশা কামড়াতো না? সেই মশাটা কামড়ালে কেউ সেটায় ডেঙ্গু হতো না? ব্যাপার হচ্ছে এইটা হলে বডির কিছু সেলফ হিলিং মেকানিজম অটোমেটিক অন হয়ে যায়। কারণ ওই সেলফ হিলিং মেকানিজম অন না হলে ও থাকতেই পারবে না, ওর কনসেন্ট্রেশনই আসবে না, ওই লেভেলের কনসেন্ট্রেশনই আসবে না। তখন শুধুমাত্র ইষ্টের ওই কাজটুকু করার জন্য তার বডি এমনভাবে নিজেকে রিজেনারেট করে নেবে, এমনভাবে নিজেকে রেজুভিনেট করে নেবে, যাতে ওর যা করার তা হবেই। তাই ঠাকুর একটা বাণী আছে, মরণ রঙে রঙিন হওয়া নয়তো বীরের কাজ, ইষ্ট ঋদ্ধি পালি গণসেবা, সেই তো বীরের সাজ, এরকম একটা বাণী আছে। তাই তখন ওই গণসেবাটা কি? গণসেবাটা কিন্তু ইষ্টার্থ। আমরা আজকে যেরকম শুরুতে মা সরস্বতীর যে বাণীটা ঠাকুর দিয়েছেন, যে কী ছিল? ইষ্টার্থ পরিবেদনী, তিনি ইষ্টার্থ জ্ঞাপনকারিণী। তাই আমাদের যে কথা বলছি, কথা বলার মধ্যে এই যে বাক, এই যে শব্দ, এই শব্দ যদি আমার মধ্যে ইষ্টার্থ না পোষণ করে দেয়, আমার মধ্যে ইনস্টিল না করে দেয় ওই অনুকূলচন্দ্ররূপী মানুষটা, ওর মধ্যে কী ছিল, কি ব্যাপারটা কি, ওকে নিয়ে সব কিছু, এরমভাবে আপনি যে কোনো পুরুষোত্তম নিয়ে আপনি লাগুন না কেন, আপনি ওখানেই পৌঁছাবেন। কিন্তু ওই যে হুবহু ওরকম হতে হবে যতটা সম্ভব। তাই জন্যই তো বর্তমান পুরুষোত্তমের এতটা ভ্যালিউ। বর্তমান পুরুষোত্তমের এতটা ভ্যালিউ বিকজ তারটা আমরা নিয়ারেস্ট অবিকৃত পেতে পাই। যতটা পরিষ্কার, যতটা অবিকৃত সম্ভব, আগেরগুলো তুলনামূলক বিকৃত হয়ে যায়। তাকে যদি সুপারফ্লুয়াস করে দিই, মানে অতিরঞ্জিত করে দিই, ওটাও বিকৃতি।
আবার কমিয়ে দিই ওটাও বিকৃতি। আবার আপনার কাছে গিয়ে যদি আমি আপনিই ফোকাস হয়ে যান, আপনার স্মৃতি আসে শুধু, আপনাকে ভেদ করে ইষ্টের স্মৃতিতেই আমি যাতে বিলীন না হয়ে যাই, আপনি মিশে যান ইষ্টের সাথে, এরকম যদি না হয় তাহলে আপনি আমার জন্য ক্ষতিকারকও হতে পারেন। এইটাকে বলা হয় বডিতে প্যাসিভ থাকা। 100% বা যতটা সম্ভব নিজেকে তাতে প্যাসিভ করে তোলা। আর বলে, বিধিতে বলে, যারা এরকম হয় প্রকৃতি তাদের যোগান এমনিই দেয়। যোগান মানে তাদের কোটিপতি বানিয়ে দেয় তা বলা হচ্ছে না, তাদের সিস্টেমকে ব্যালেন্স রাখার দায়িত্ব প্রকৃতি নিজে নেন। এটাই আমরা দেখেছিলাম আমাদের পাবনায়। এটাই হয়েছিল তখন। ওই সামান্য ডাল ভাত, আর ওই কী ডাল ভাত বললেও ডাল ভাতের অপমান, সেটা ট্যালট্যালে জল কি ছিল। সদাচারের কথা আজকে এই সাদা ধুতি, সাদা এগুলো যে দেখছি, তখনকার সময় দেখতেন যারা, বললে বিশ্বাস মানে আমাদের হবে না, তখনকার রকম অন্য ছিল। কি সাদা, কি গায়ে জামা দেওয়ার জামা ছিল না ঠিক মতো, ওটা মানে বিচ্ছিরি ব্যাপার। কিন্তু ওর মধ্যে যথাসম্ভব একদম চেষ্টা ছিল কমপ্লিট। আর তখন ঠাকুর পংক্তি ভোজন করেছেন, কি না হয়েছে তখন, কিন্তু কারোর শরীর খারাপ হতে দেখা যায়নি। মরা মানুষ জ্যান্ত হয়ে গেছে লিটারালি, ওই জীবনী শক্তির জোরে। এইটা আমাদের আনতে হবে। আর যতই রোগ আসুক না কেন, সেই রোগের জায়গায় রোগ থাকবে। তার জন্য ওই যে এতদিন আমরা যেগুলো নিয়ে কথা বললাম, ওগুলো তো এক্সটার্নাল আছেই, ওটা মেকানিক্যাল প্র্যাকটিস, ওটা দরকার। ওটা অনেকটা ম্যারেজের রেজিস্ট্রির মতো, ম্যারেজের নিমন্ত্রণ করে অনুষ্ঠানের মতো, ওটাও দরকার। কিন্তু ওটাই তো সব না, তাহলে তো রোবট হয়ে যেতাম। তা বাদে ম্যারেজের ভালোবাসা, ম্যারেজের শ্রদ্ধা, ম্যারেজের অন্তরের ব্যাপারগুলো, মনের বোঝাপড়া, এগুলোও তো ম্যারেজের অংশ। তেমন ঠাকুরের, বরং ওগুলো বেশি ইম্পর্টেন্ট। তেমন ঠাকুরের এই সদাচারগুলো মেকানিক্যালি ফলো করার একটা নিয়ম, একটা কারণ, সেগুলো তো আমরা অনেক পড়লাম। সদাচারের রকম কি ইত্যাদি ইত্যাদি সব পড়লাম। আর শুধু পড়লাম বলে না, এটা আপনারা নিজেই পড়ে নেওয়ার কথা। এটা আমার বলে কি বলবো, আর আমি নিজেই বা কতটুকু পারি। মেকানিক্যালি কিছু কিছু আনেই। এই যে ঠাকুর এক জায়গায় বলছেন, এটা আলোচনা প্রসঙ্গ 12 খণ্ডে ঠাকুর বলছেন যে, একজন প্রশ্ন করছেন, নামে ভাইটাল চেঞ্জ আনে কিন্তু চরিত্রের পরিবর্তন আনে কি? নাম করায়। ঠাকুর বলছেন মেকানিক্যালি কিছু কিছু আনেই, তবে শারীরিক, মানসিক ও আধ্যাত্মিক এই 3 রকমের সদাচার ছাড়া উচ্চতর চেতনার ফ্লো হয় না। 3 রকমের সদাচার যদি সমান তালে পালন করা যায়, তাহলে অবশ্যই চারিত্রিক পরিবর্তন এসে যায়, গ্যারেন্টি দিচ্ছেন। তাহলে এই গ্যারেন্টি দিচ্ছে। এই সব পড়ে টোরে এগুলো তো আমরা সবাই নিজেরটা নিজে পড়ে নিতে পারি। এগুলো পড়ানোর জন্য এই ক্লাস না। আমাদের এই ক্লাস বা আমাদের এই নিজস্ব ওই বোধয়ন্ত পরস্পরম এর উদ্দেশ্য হচ্ছে পড়বো না, পড়ার জন্য না। এর উদ্দেশ্য হচ্ছে কিভাবে পড়ব, আর পড়তে যে হবে কেন পড়ব, এই দুটোকে ইনস্টিল করা। কোন জায়গায় আমাদের মাথায় রাখার, যা আমি বুঝি বা আমরা এখন অবধি যতটুকু বুঝতে পারছি তার উপর দাঁড়িয়ে। তাই টু সাম ইট আপ, ঠাকুর বলছেন আলোচনা প্রসঙ্গ 14 খণ্ডের একটা জায়গার থেকে পড়ছি, টু সাম এভরিথিং, সদাচার 3 রকম: আধ্যাত্মিক, মানসিক, শারীরিক। সত্তাস্পর্শী ইষ্টানুরাগ হলো আধ্যাত্মিক সদাচার। সৎ চিন্তন, সৎ কথন, সবার মঙ্গল কামনা, সৎ ব্যবহার ইত্যাদি হলো মানসিক সদাচার। অসন বসন, স্নান পান, চলাফেরায় শুচিতা রক্ষা হলো শারীরিক সদাচার। 3টে কোঅর্ডিনেট হওয়াই ভালো, তাতে সাধন ভজনে জোর হয়। তবে মনের মধ্যে কুৎসিত চিন্তা আসলেই যে মানুষ পচে গেল তা নয়। প্রবল ইষ্টানুরাগ থাকলে সব ধুয়ে মুছে যায়। কুচিন্তাকে প্রশ্রয় দিতে নেই, ইগনোর করতে হয়, তাহলে আপনা থেকেই চলে যায়। এগুলি শুধু নিজেরা করলে হয় না, সবার মধ্যে চালাতে হয়। আলোচনা প্রসঙ্গ 14 খণ্ড, 1/11/1948। তাই
এই এত কিছু পালন করতে করতেও লাস্টে একটা জায়গা আসে যে এই এঁটো মোছা এই সেই অনেক ধরনের প্রশ্ন আসতে পারে। বিপ্রর খাওয়া, হাতে খাওয়া টাওয়া এই সেই অনেক রকম ইন্টারেস্টিং প্রশ্ন আছে। সেগুলো না করলে ওগুলো সিধে বলার জিনিস না। আমি চাই সেই সব জায়গার ক্রিটিক্যাল বিষয় যদি আপনাদের নাড়া দিয়ে থাকে, তবে আপনারা সেগুলো উত্থাপন করলে আমরা একসাথে সেটা নিয়ে ভাবনা চিন্তা করতে পারি। খুব ক্রিটিক্যাল হতে হবে। আমি জানি না আপনারা কোনোদিন, আপনারা সবাই চেনেন নাকি, শ্রী ঠাকুরের পৌত্র আছেন একজন পূজনীয় ডক্টর বুদ্ধদেব চক্রবর্তী। আমাদের যখন প্রশ্নোত্তর চলে, নিজেদের মধ্যে কথোপকথন চলে, কি লেভেলের যে গ্রিলিং হয়, কি লেভেলের যে ক্রিটিক্যাল প্রশ্নোত্তর হয়েছে আর ডিবেট হয়েছে, আপনারা ভাবতে পারবেন। মানে আমি রেকর্ড করিনি কেন, ইটস মাই ব্যাড লাক। ট্রিমেন্ডাস ডিবেট হয়েছে, এমনও হয়েছে টানা 5 ঘন্টা ডিবেট হয়েছে, সব ভাবার বাইরে। কিন্তু ওখান থেকে দেখেছি যে আমাদের যদি জানার ইচ্ছা থাকে আর আমাদের যদি খোঁজার টেন্ডেন্সি থাকে, ঠাকুরকে স্পেন্সার দা দীক্ষা টিক্ষা নিয়ে সব কিছু করে ঠোরে 7 দিন টানা প্রশ্ন করে লাস্টে ঠাকুরের মুখে শুনতে চেয়েছে যে ঠাকুর অবতার এই সেই, তখন ঠাকুরকে বলতে চেয়েছেন ঠাকুর প্রফেটস কোথায় পাওয়া যায়, তখনও ঠাকুর বলছেন প্রফেটস আর নট অ্যাভেলেবল ইন বিজনেস শপস, সিক ফাইন্ড হিম আউট। তিনি নিজের জায়গাটাকে নিজে বিজনেস শপ বলছেন। বলছে এরকমভাবে দোকানদারি করে বিজনেস শপে আপনি প্রফিট খুঁজতে এসেছেন, পাবেন না, যাও খুঁজে বার করো। খোঁজা যদি আমাদের থাকে, খোঁজাটাই তো স্পিরিচুয়ালিটি, এই ইনভেস্টিগেশনটাই স্পিরিচুয়ালিটি। ঠাকুর বলছেন স্পিরিচুয়ালিটি ইজ দ্য ইনভেস্টিগেশন অ্যান্ড ইনভেনশন অফ দ্য হাউজ অ্যান্ড হোয়াইস বাই হুইচ আ ম্যাটার এক্সটেন্ডস টু দি অ্যাক্সেলারেশন অফ বিইং অ্যান্ড বিকামিং। এই ইনভেস্টিগেশন করতে করতে যেগুলো আমরা ইনভেনশন করব, এগুলোই তো যন্ত্র, ওগুলোই তো তন্ত্র, আর টেকনিকটাই তন্ত্র, এই সিস্টেমের মেকানিজমটা যন্ত্র, আর ওই ফর্মুলাটা হচ্ছে মন্ত্র। তাই এটা আমাদের মধ্যে সার্থকতা লাভ করুক। এবং এই কথা বলতে হয়, ঠাকুরকে এটা আলোচনা দিয়ে শেষ করি। ঠাকুর আলোচনা প্রসঙ্গে বলছেন, প্রশ্ন করেছে একজন, একটি মা বলছেন একটি মেয়ে আমাকে খুব ভালোবাসে, সে আমার সদাচার দেখে বলে আজকাল এত চলে না। ঠাকুর বলছেন বলতে হয় জীবন তো চালাতে হবে, কোন ফাঁক দিয়ে কোন অছিলায় রোগ মৃত্যু ঢোকে তার তো ঠিক নেই, তার লক্ষ্য রন্ধ্র, তাই তো হুঁশিয়ার হয়ে আচার মানা। সদাচার মানে বাঁচার আচার, এটা স্বাস্থ্যের জন্য, জীবনের জন্য প্রয়োজন। বাঁচতে তো চাই ভাই আমরা সবাই, বাঁচার বাড়া পুণ্যি নেই, বাঁচো ভালো করে লক্ষ্মী, আর সকলকেও বাঁচার পথ দেখাও। তাই এটা দিয়ে আমাদের মোটামুটি সদাচারের সিরিজ শেষ হলো। এখনও জানি না আগামী দিনের কি টপিক নিয়ে আমরা যেতে পারি। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন, ডাইরেক্ট এখানে জিজ্ঞেস করতে পারেন, বা আমরা কোয়েশ্চেন অ্যান্সার সেশন বলে রাখতে পারি। আমার নিজস্ব কিছু প্রশ্ন আছে, সেগুলোও আমি জিজ্ঞেস করতে চাই। আপনারা যদি অ্যালাউ করেন আপনাদেরও জিজ্ঞেস করতে পারি। আমি পূজনীয় দাদুকে জিজ্ঞেস করে থাকি, বা ঠাকুরের বইতে তো আমি সবসময় প্রতিদিন খোঁজাখুঁজি করছি। একটা কথা আমি আপনাদের গ্যারেন্টি দিতে পারি, যদি শ্রী শ্রী ঠাকুরের কোনো ভক্তের সন্ধান পান, আমিও যদি আমি পেয়েছি, যদি পাই, তাহলে যদি সত্যি সত্যি প্যাসিভিটি আমরা লক্ষ্য করি, যে ইষ্টের কাজে অ্যাক্টিভ আর নিজেতে নিজে প্যাসিভ, তাহলে এমনও হতে পারে এবং এমন হয় যে শ্রী শ্রী ঠাকুর স্বয়ং এসে আনসার দিয়ে যান। তবুও সেটাতে আমরা স্ট্রিক্ট হই না। আধ্যাত্মিক সদাচারের কট্টরপানা এত পেয়ে বসে আমাদের, যে তখন আমরা ভাবি স্বপ্ন তো হতেই পারে, কিন্তু তখন আমরা তার লিটারেচারে খুলে হুবহু তাই পাই। এরকম যখন হবে তখন তো লাইফের মজাই আলাদা এসে যাবে। আর তখন কিন্তু আমরা তখন জীবন নিয়ে অনুশোচনা বোধ করব না, জীবন নিয়ে হাঁপিয়ে যাব না যে অনেক হয়েছে বাঁচা, এবার মৃত্যু আসুক, তখন ওরও মনে হয় না। তখন ওই চলতে থাকবে, ধাও তুমি ধাও উদ্দাম উধাও ফিরে নাহি চাও, তীরের সঞ্চয় তোর ফিরে পড়ে থাক তীরে, তাকাস নে ফিরে, সম্মুখের বাণী নিক তোরে টানি। এরকমভাবে তখন আমরাও তার মতো ওই অনন্ত হয়েছ ভালোই করেছোর মতো করে চিরতরে বাঁচতে থাকব। তা যদি না হতো জাতিস্বররা পাগল হয়ে যেত। জীবন যে কত উপভোগের তা আমরা ইষ্টকে দেখে
এবং ইষ্টর সাঙ্গপাঙ্গ যে গণ আছে তাদের উদ্দাম আনন্দে সেই সাহচর্য আমরা অনুভব করি। যাই হোক, আজকে আমরা 6 মিনিট এক্সট্রা নিয়ে নিলাম। আপনারা কোনো প্রশ্ন থাকলে এখন করতে পারেন, নাহলে আমরা এখানে ক্লোজ করব। ওটা তো একটা স্বতন্ত্র টপিক। এই যে উপযুক্ত মাত্রায় নাম ধ্যান বলছেন প্রিন্স দা, উপযুক্ত মাত্রাটা তো বলেই দিয়েছেন ঠাকুর। ওটা দীক্ষা, যে যখন দীক্ষা নিয়েছেন দীক্ষার সময় বলে দেওয়া হয় কতটা করতে হয়। হ্যাঁ, আধ ঘন্টা থেকে 45 মিনিট দিনে 2 বার, অন্তত ঘুমাতে যাওয়ার সময় রাত্রিবেলা আর ঘুম থেকে উঠে। যদিও আমরা সবাই সেটা করতে পারি না, অ্যান্ড দ্যাট ইজ কম্পেনসেটেড বাই চলাফেরায় জব। আর ওটা ইম্পার্ট করে দেওয়ার জিনিস, ওটা ফট করে বই পড়ে শিখে করতে শুরু করে দিলে ওরকম হয় না। এটা ইম্পার্টেড হয়। যার মাধ্যমে ইম্পার্ট করা হয়েছে, যিনি ঋত্বিক, তিনি যদি পুরুষোত্তম অনুগামী হন তবে ইম্পার্টটা ঠিকভাবে হয়। এটা আমি বলছি না, শ্রী শ্রী ঠাকুর বলেছেন। তখন তিনি এসে মাথায় বসেন, সর্বতোভাবে আমার ভিতরটাকে পেয়ে বসেন। আর সেই ইম্পার্টটা হলে তারপরে গিয়ে রাস্তাটা পরিষ্কার থাকে। আর তা বাদে আমাদের তো তিনি ওই 45 মিনিট বসলে নাকি 15 মিনিট নাম করা হয় অ্যাকচুয়ালি। এটা 1 ঘন্টা বসলে 15 মিনিট হয় নাম করা। তো ঠাকুর বলেছেন আধ ঘন্টা থেকে 45 মিনিট 2 বার চেষ্টা করতে হয়। অন্তত মেকানিক্যালি বসলে তারপরে অটোমেটিক হয়ে যায়। তবে ওটা নিয়ে একটা অন্য, যখন যজন নিয়ে আমাদের ক্লাস হবে তখন আমরা ওগুলো নিয়ে একটু ডিসকাস করতে পারি, যতটুকু করা অ্যালাউড। তাহলে আজকে এখানে ক্লোজ হোক, ঠিক আছে? তাহলে এখানে কনক্লুড করছি। বন্দে পুরুষোত্তমম বন্দে আর্যপিতॄন বন্দে মাতৃবর্গান বন্দে অহং কৃষ্ণদৈবতান বন্দে পুরুষোত্তমম परम प्रेममय श्री ठाकुर अनुकूल चंद्र जी की जय।